ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা ছাত্রদের আজকের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা এখন পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আলোচনা করেছি তোমরা অবশ্যই লক্ষ্য করেছ যে উৎপাদন ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবার উৎপাদন, উৎপাদনের উপকরণ, উৎপাদনের ডিজাইন, নকশা, সার্বিক যদি বলা হয় তাহলে বলতে হয় যে কোনো পণ্য বা সেবার উৎপাদন সংক্রান্ত যাবতীয় বিষয়াবলী নিয়ে উৎপাদন ব্যবস্থাপনা আলোচনা করে। অর্থাৎ একটি পণ্য বা দ্রব্য কাঁচামাল থেকে শুরু করে ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজের যে পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, তার পুরো কাজটাই করে উৎপাদন ব্যবস্থাপনা। এই চ্যাপ্টার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো আমরা গত ক্লাসে পণ্য ডিজাইন এবং উৎপাদন ব্যবস্থাপনা এই দুইটা বিষয় নিয়ে গত কয়েকটা ক্লাস আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার নাম হচ্ছে উৎপাদন ক্ষমতা। অর্থাৎ তোমরা চ্যাপ্টারের দেখো একটু খেয়াল করো, উৎপাদন ক্ষমতা তার মানে প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে কথা বলে। ক্যাপাসিটি তোমরা যদি বলি প্রোডাকশন ক্যাপাসিটি অথবা উৎপাদন ক্ষমতা, আমি যদি তোমাদের জাস্ট চ্যাপ্টার সম্পর্কে ধারণার জন্য বলে থাকি তাহলে তোমরা দেখো একটা হচ্ছে উৎপাদন অর্থাৎ পণ্য বা সেবা নতুন তৈরি করা বা রূপের নতুন উপযোগ সৃষ্টি করা এবং তার ক্যাপাসিটি কতটুকু সেটা নিয়ে আলোচনা করবে। এখন আজকে আমরা এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে উৎপাদন ক্ষমতা কি বা ধারণা, দুই হচ্ছে উৎপাদন ক্ষমতা নির্ধারণে বিবিধ বিষয়সমূহ আলোচনা করা। তাহলে আমাদের আজকে টপিক 1 উৎপাদন ক্ষমতা ধারণা। ধারণা বলো বা সংজ্ঞা বলো। 2 উৎপাদন ক্ষমতা নির্ধারণে বিবিধ বিষয়াবলী। এই দুইটা টপিক। তবে তোমরা জেনে থাকবে জ্ঞানমূলক কোশ্চেনে সরাসরি কোশ্চেন এসে থাকে যে উৎপাদন ক্ষমতা কি, এবং এই উৎপাদন ক্ষমতা নির্ধারণে বিবিধ বিষয়াবলী এটা অনুধাবনে হতে পারে, আবার কখনো কখনো উদ্দীপকেও ঘুরে আসতে পারে। এই বিবিধ বিষয় সম্বন্ধে তোমরা যদি ভালোভাবে ধারণা নিতে পারো তাহলে তোমাদের প্রশ্নে যদি জ্ঞানমূলক অনুধাবন আসে অথবা উদ্দীপক আসে তোমরা আনসার করতে পারবে। আসলে এখন আমরা উৎপাদন ক্ষমতা এই চ্যাপ্টারের শুরুতেই বলি, বোঝার জন্য দুইটা ঘটনা বলি বা কেস বলি, তাহলে তোমরা হয়তো ধারণা করতে পারবে। ধরো মিস্টার জাভেদ ঢাকার আসলে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করলো। গার্মেন্টসের অবকাঠামো যত উন্নয়ন প্রয়োজন সমস্ত সব কিছু করলো। গার্মেন্টসের প্রযুক্তিগত মেশিন যন্ত্রপাতি সব কিছু সরবরাহ করলো, দক্ষ শ্রমিক ব্যবস্থা করলো এবং উৎপাদনের যাবতীয় উপাদানসমূহ মিস্টার জাভেদের গার্মেন্টস কারখানায় বিদ্যমান রয়েছে। তাহলে কি কি প্রয়োজন হয় দেখো। একটা হচ্ছে যে কি, একটি প্রতিষ্ঠানের জাভেদের অবকাঠামোগত সকল বিষয়, বিল্ডিং দালান কোঠা রয়েছে, যন্ত্রপাতি যেগুলো যেগুলো প্রয়োজন কারখানার জন্য সবগুলো কিনে দেওয়া হয়েছে। তারপরে তার ম্যান পাওয়ার দক্ষ শ্রমিক যেটা সেটাও দেওয়া হয়েছে এবং এবং উৎপাদনের সকল সুযোগ সুবিধা তার কারখানায় মিস্টার জাভেদের কারখানায় বিদ্যমান। এমত অবস্থায় মিস্টার জাভেদের গার্মেন্টস ফ্যাক্টরি থেকে প্রতিদিন আই রিপিট প্রতিদিন 2060 উৎপাদন করা, সর্বোচ্চ 2060 উৎপাদন করা সম্ভব। এই যে সর্বোচ্চ 2060 উৎপাদন করা সম্ভব, এই সর্বোচ্চ উৎপাদন সামর্থ্যকেই উৎপাদন ক্ষমতা বলে।
আমি উদাহরণ দিলাম কি, জাবেদের একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তার মেশিন, অবকাঠামো, মূলধন এবং দক্ষ জনশক্তি সকল কিছু ব্যবহার করে তার প্রতিষ্ঠানের সর্বোচ্চ সামর্থ্য হলো প্রতিদিন সে 2000 শার্ট ম্যানুফ্যাকচার বা তৈরি করতে পারে। এই যে 2000 সর্বোচ্চ একদিনে, এই তিনটা কথা এখানে প্রয়োজনীয়। প্রয়োজনীয় কি, একটা নির্দিষ্ট সময়, একদিনে কয় হাজার শার্ট, 2000 শার্ট, তাহলে সংখ্যা 2000 গেল। তারপর বলছি সর্বোচ্চ, তার মানে সামর্থ্যটা সর্বোচ্চটুকু হইতে হবে। তাহলে একটা নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের, একটি ব্যক্তির, একটি বিভাগের সর্বোচ্চ উৎপাদন সামর্থ্যকে উৎপাদন ক্ষমতা বলা হয়। এইগুলো পণ্য বা সেবা সংক্রান্ত কথা, যে 2000 একদিনে 2000 শার্ট সর্বোচ্চ উৎপাদন করতে পারবে, এটা তার উৎপাদন ক্ষমতা। এরপরে আসি আমরা, এটাগুলো পণ্য বা দ্রব্য, যেটা এই যে আমি যে টি শার্টটা পরেছি, ধরো এরকম 2000 টি শার্ট উৎপাদন করা সম্ভব। এবার আসো সেবার কথা। মিস্টার জামান নামক একজন ব্যক্তি ঢাকার সায়েন্স ল্যাবে একটি হাসপাতাল স্থাপন করলেন। এখন হাসপাতালের যন্ত্রপাতি, বিল্ডিং, সকল অবকাঠামো ব্যবহার করে, মানবীয় উপাদান এবং অমানবীয় উপাদান ব্যবহার করে প্রতি মাসে সে 2000 রোগীকে, সর্বোচ্চ 2000 রোগীকে সেবা প্রদান করতে পারে। তাহলে মিস্টার জামানের যে হাসপাতালটি, তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হলো সেবা উৎপাদন। সে কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি করে না, সে প্রতিষ্ঠানে সেবাদানী প্রতিষ্ঠান, তার এখানে যে রোগী ভর্তি হয়, ভর্তিকৃত রোগীকে সেবা প্রদান করে, অথবা যেটা বলা হয় যে এই সেবাটা স্পর্শযোগ্য নয়। তাহলে মিস্টার জামানের মাসে সর্বোচ্চ 2000 রোগীকে সেবাদানের সামর্থ্য রয়েছে। এই যে এক মাসে 2000 সর্বোচ্চ সামর্থ্য, এটাকে বলা হয় ওই সেবাদানকারী প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। তার মানে আমি যদি আবার রিপিট করি, যে কোনো পণ্য, দ্রব্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়, ওই যে বললাম নির্দিষ্ট সময়টা একদিন হতে পারে, এক মাস হতে পারে। আমি যখন গার্মেন্টস ফ্যাক্টরির কথা বললাম তখন বলেছিলাম একদিনে 2000 শার্ট উৎপাদন করতে পারে। তাহলে একদিনে নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা কোনো বিভাগ সর্বোচ্চ যে পরিমাণ পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করার সামর্থ্য রয়েছে, তাকে উৎপাদন ক্ষমতা বলা হয়। তাহলে আমরা উৎপাদন ক্ষমতা জানলাম। উৎপাদন ক্ষমতা হলো প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের ক্যাপাসিটি বা সামর্থ্য, এটা হলো উৎপাদন ক্ষমতা। এখন এইটা দেখো, এটা উৎপাদন ক্ষমতা, যে আমি একজন ব্যক্তির কথা যদি বলি, যে আমি ধরো আমি একজন উৎপাদনকারী যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তাহলে আমি ধরো প্রতিদিন সর্বোচ্চ আমার উৎপাদন ক্ষমতা কত, সর্বোচ্চ আমি 10টি জামা উৎপাদন করতে পারি। তাহলে আমার ক্ষমতা, একজন ব্যক্তির ক্ষমতা 10টি জামা একদিনে। এবার হতে পারে একটি বিভাগ, যে আমাদের হয়তো একটা টি শার্টের বিভাগ আছে, একটা প্যান্টের বিভাগ আছে, তাহলে প্যান্টের যে ডিভিশনটা, তারা প্রতিদিন কতটা উৎপাদন করতে পারে, বা শার্ট ডিভিশন, তারা প্রতিদিন কতগুলো শার্ট উৎপাদন করতে পারে। তার মানে দেখা গেল যে কি, একটি ব্যক্তি, একটি বিভাগ, একটি প্রতিষ্ঠান সাধারণত একটি নির্দিষ্ট সময়ে, একদিন বা এক মাস বা এক বছরে যে পরিমাণ পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করার সামর্থ্য বা সর্বোচ্চ যোগ্যতা রয়েছে, তাকে উৎপাদন ক্ষমতা বলা হয় ওই প্রতিষ্ঠানের। এইগুলো আমাদের উৎপাদন ক্ষমতা সংক্রান্ত ধারণা। আমরা বলি না যে আমাদের ধরো ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে ফার্স্ট একাদশ এবং দ্বাদশ মিলে 2400 স্টুডেন্ট আমরা সর্বোচ্চ অ্যাকোমোডেশন করতে পারি। তাহলে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর, এটা সেবাদানী প্রতিষ্ঠান হয়ে থাকলে উচ্চ মাধ্যমিক শ্রেণীর সর্বোচ্চ সামর্থ্য বা ক্ষমতা 2400 স্টুডেন্ট এক শিক্ষাবর্ষে, এটা তার ক্যাপাসিটি 2400। একটা হাসপাতালে বললাম ওই যে মাসে 2000 ভর্তি করাতে পারে, 2000 সিট আছে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ওই যে গার্মেন্টস ফ্যাক্টরি করতে বললাম, একদিনে সর্বোচ্চ 2000 জামা বা শার্ট উৎপাদন করতে পারে, তাহলে তার উৎপাদন ক্ষমতা 2000 শার্ট। এগুলো উৎপাদন সংক্রান্ত ধারণা। তা আমাদের আজকে প্রথম কোশ্চেন ছিল উৎপাদন ক্ষমতা ধারণা বা সংজ্ঞা। তাহলে আমরা ধারণা পেলাম, একটি প্রতিষ্ঠানের, একটি বিভাগের, একটি ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ উৎপাদন সামর্থ্যকে উৎপাদন ক্ষমতা বলা হয়।
এরপর বলেছি আমরা 2 নম্বর উৎপাদন ক্ষমতা নির্ধারণে বিবিচ্ছ বিষয়গুলি লিখো, আলোচনা করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। কোশ্চেন আসতে পারে যে উৎপাদন যে কোনো একটা উদ্দীপক দিয়ে আসতে পারে যে অমুক প্রতিষ্ঠানের কম অথবা বেশি উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে বিবিচ্ছ বিষয়গুলো কি কি আলোচনা করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এটা জ্ঞান অনুধাবনে ব্যাখ্যা বিশ্লেষণ আসতেই পারে। তার মানে বোঝা গেল একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কত হবে তা নির্ধারণ জরুরি। এটা কেন? কারণ উৎপাদন সর্বোচ্চ ক্ষমতা যদি না জানা যায় তাহলে যে লজিস্টিক্স, পারিপার্শ্বিক যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তাকে ব্যবস্থা করতে সহজ হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন সহজ হয়। কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানে যদি উৎপাদনের সর্বোচ্চ সামর্থ্য যদি ব্যবহার করা না হয় তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় বেশি হয়, আর একক প্রতি উৎপাদন ব্যয় যদি বেশি হয় বিক্রয় মূল্য বেশি হয়, ফলে গ্রাহক বা ক্রেতা সন্তুষ্টি হারানোর সম্ভাবনা থেকে থাকে। এই জন্যে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহারের লক্ষ্যে এবং এই সংক্রান্ত ব্যবস্থাপনা অথবা পরিকল্পনা প্রণয়নের জন্য একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণ প্রয়োজন রয়েছে। উৎপাদন ক্ষমতা যথাযথভাবে সকল সুযোগ সুবিধা বিদ্যমান থাকলে সর্বোচ্চ যাতে নিশ্চিত করা যায় এই জন্য অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। অর্থাৎ উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে যে সকল উপাদান প্রভাব বিস্তার করে সেগুলো আমরা কিছুটা পয়েন্ট আকারে আলোচনা করব। আসো আমাদের প্রথমটা আমরা আলোচনা করলাম, এখন আমরা পড়ছি উৎপাদন ক্ষমতা নির্ধারণের বিবিচ্ছ বিষয় অথবা উৎপাদন ক্ষমতা নির্ধারণের উপাদান সমূহ আমরা আলোচনা করছি। 1 নাম্বার ভূমির অবস্থা। অর্থাৎ উৎপাদন ক্ষমতা বেশি হবে না কম হবে তার নির্ধারণে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ভূমির অবস্থা। ভূমি বলতে উৎপাদন ব্যবস্থাপনায় ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদকে বুঝিয়ে থাকে। ঠিক আছে, আবহাওয়া, জলবায়ু, মাটি, পানি, সমুদ্র, নদ নদী সকল বিষয়কে উৎপাদনে ভূমি বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতাটা কতটুকু হবে তা নির্ধারণ করে বেশিরভাগ ক্ষেত্রেই ভূমির অবস্থার উপর। অর্থাৎ দেখা গেছে কি যদি জলবায়ু অথবা আবহাওয়া যদি অনুকূলে হয় তাহলে উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আবার আবহাওয়া যদি বিরূপ হয়, ধরো একটি প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক সময়ে 2000 প্রোডাক্ট উৎপাদন হতে পারে, কিন্তু আবহাওয়া, বন্যা, জলোচ্ছ্বাস অন্য কোনো কারণে দেখা গেছে কি প্রাকৃতিক কোনো কারণে উৎপাদনের ক্ষেত্রে হ্রাস বা বৃদ্ধি পেয়ে থাকে। যদি ন্যাচারাল ক্যালামিটি এবং আবহাওয়াগত কোনো সমস্যা থাকে তাহলে উৎপাদন কম হয়, এবং আবহাওয়া বা জলবায়ুর উন্নত অবস্থা থাকলে উৎপাদন বেশি হয়। এটা ছাড়াও ভূমির অবস্থান অর্থাৎ কাঁচামালের যে যোগানটা সেটাও ভূমি থেকেই হয়। এই জন্য কাঁচামালের যোগানের উপর ডিপেন্ড করেও কিন্তু পণ্যের উৎপাদন সামর্থ্য, একটা প্রতিষ্ঠানের উৎপাদন সামর্থ্য হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। কথা হচ্ছে উৎপাদনের সাথে প্রাকৃতিক যে সকল বিষয় রয়েছে সেগুলো যদি পজিটিভ বা ইতিবাচক বা সহযোগী হয়ে থাকে তাহলে উৎপাদন বৃদ্ধি পায়, আর সেগুলো যদি বিপরীত অবস্থা হয় তাহলে উৎপাদন হ্রাস পায়। তার মানে জলবায়ু, নদ নদী, পাহাড়, সমুদ্র, এই সকল ভূমির অবস্থা, এই সকল কিছু নিয়েই উৎপাদন হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ দেখো ভূমির গঠনের কারণে দেখো রাজশাহীতে প্রচুর আম উৎপাদন হয়, তাহলে ওখানে আমের ফলন বা উৎপাদন সর্বোচ্চ, গাছ থেকে সর্বোচ্চ পরিমাণ হয়। ভূমি বা আবহাওয়ার বৈশিষ্ট্যের কারণে ধরো চট্টগ্রাম অঞ্চলে আম উৎপাদন তুলনামূলক রাজশাহীর থেকে কম হয়। এই যে ভূমির যে গুণাগুণ, আবহাওয়ার যে গুণাগুণ, এর ফলে রাজশাহীতে আম উৎপাদন বেশি হয়, আবার চিটাগাংয়ে চা উৎপাদন বেশি হয়। তাহলে দেখা গেছে কি ভূমির গুণাগুণ বৈশিষ্ট্যের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কম বেশি হতে পারে। তার মানে ভূমি উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে থাকে। 2 নম্বর কাঁচামালের অবস্থা।
কাঁচামাল অবস্থা হচ্ছে উৎপাদনকারী যে পণ্যটি করবে তার কাঁচামাল সহজলভ্য হলে, সহজে পাওয়া গেলে, কম মূল্যে পাওয়া গেলে, না হাতে নাগালের মধ্যে দ্রুত পাওয়া গেলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। আর যদি সহজলভ্য না হয় তখন উৎপাদন ক্ষমতা হ্রাস বা কম হয়ে থাকে। এই জন্যে কাঁচামালের উপর ডিপেন্ড করে বা কাঁচামালের উপর নির্ভর করে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন হ্রাস বা বৃদ্ধি পেয়ে থাকে, উৎপাদন ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি পেয়ে থাকে। কাঁচামাল যদি অ্যাভেলেবেল হয়, যে কোনো সময় কাঁচামাল পাওয়া যায়, কাঁচামাল পরিবহন যদি সহজযোগ্য হয়, কাঁচামাল যদি পচে না যায়, যদি এটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তাহলে দেখা যায় কি উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়। কিন্তু কোনো কারণে যদি কাঁচামাল যদি অ্যাভেলেবেল পাওয়া না যায়, পরিবহনের সমস্যা দেখা দেয়, সংরক্ষণ করা না যায়, তখন উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। এরপর হচ্ছে শ্রমের যোগান। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান প্রাণ হচ্ছে শ্রমিক। এই শ্রমিক, দেখো বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক বিশ্বে ভালো অবস্থান রয়েছে। তার কারণ কি? শ্রমের যোগান। সস্তায় কম মূল্যে শ্রমিকের যোগান বাংলাদেশে অ্যাভেলেবেল। এর কারণেই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো ভালো করছে। এবং একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণে দক্ষ শ্রমিক ইতিবাচক ভূমিকা পালন করে। শ্রম যদি মজুর যদি অথবা অ্যাভেলেবেল পাওয়া না যায়, সেক্ষেত্রে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আর যদি বেশি পরিমাণে দক্ষ শ্রমিক তৈরি করা যায় অথবা পাওয়া যায়, তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। তবে দেখা যাচ্ছে শ্রমের যোগান অথবা শ্রমিকের যোগান প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়ে থাকে। তারপর হলো শ্রম সন্তুষ্টি। শ্রমের যোগান, এখন খেয়াল করো, তারপরে বলছে শ্রম সন্তুষ্টি। একটা বিষয় হলো কি, একজন ব্যক্তি, একজন কর্মচারী যদি প্রতিষ্ঠানে কাজ করে তার প্রতিষ্ঠানে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে যদি তার কাজ যদি স্যাটিসফ্যাকশন থাকে, তার প্রতিষ্ঠানের উপর যদি সে যদি স্যাটিসফ্যাকশন যদি থাকতে পারে অর্থাৎ সন্তুষ্ট থাকে, স্যাটিসফাইড থাকে, তাহলে তার কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ অসন্তুষ্ট কর্মচারী চাইতে সন্তুষ্ট কর্মচারী প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে শুধুমাত্র শ্রমিক কর্মচারী পাওয়া গেলেই হবে না, সন্তুষ্ট কর্মচারীদের সন্তুষ্টি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীরা যদি উদ্দীপনা বা মোটিভেশন পেয়ে থাকে, তারা যদি কাজের প্রতি তাদের আগ্রহ থাকে, উৎসাহ থাকে, প্রণোদনা থাকে, তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পেয়ে থাকে। ফলশ্রুতিতে উৎপাদন ক্ষমতা নির্ধারণে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রম সন্তুষ্টি। তারপর হচ্ছে শ্রম দক্ষতা। দেখো, প্রথম শ্রম যোগান, শ্রমিক পাওয়া গেল, তারপর বলছে যে কি উৎপাদন বেশি হবে না কম হবে নির্ধারণে ভূমিকা পালন করে যারা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট, কাজের প্রতি সন্তুষ্ট, তারা মোটিভেটেড, উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে। দ্বিতীয় কথা হলো শ্রম দক্ষতা। একজন অদক্ষ শ্রমিক যদি প্রতিদিন 5টা জামা বা শার্ট উৎপাদন করতে পারে, একজন দক্ষ শ্রমিক অবশ্যই তার সাথে 1টা বা 2টা বেশি উৎপাদন করতে পারবে। এই জন্যে শুধুমাত্র শ্রমের যোগান, শুধুমাত্র স্যাটিসফাইড এমপ্লয়ি হইলে হয় না, তাকে দক্ষ এমপ্লয়ি, দক্ষ ও সন্তুষ্ট, কার্যসন্তুষ্ট কর্মচারী বা শ্রমিকই পারে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে। তাহলে উৎপাদন ক্ষমতা নির্ধারণে প্রতিষ্ঠানের দক্ষ শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ দক্ষ শ্রমিকরা অদক্ষ শ্রমিকদের চাইতে, অসন্তুষ্ট শ্রমিকদের চাইতে বেশি পরিমাণে পণ্য দ্রব্য বা সেবা উৎপাদন এর সামর্থ্য রয়েছে। তারপরে হলো কারিগরি উপাদান।
কারিগরি উপাদান মানে কি? টেকনিক্যাল এলিমেন্টস, অর্থাৎ একটি কাজ গতানুগতিক বা সনাতন পদ্ধতিতে না করে সেটা যদি ডিজিটাল আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে করা হয় তাহলে অবশ্যই তা ম্যানুয়াল পদ্ধতির চাইতে বেশি উৎপাদন ক্ষমতা সৃষ্টিতে ভূমিকা পালন করে। অর্থাৎ আমি যদি তোমাদের বোঝানোর জন্য বলে থাকি, আগের দিনে সরিষার তেল ঘানি করে তৈরি করা হতো, অর্থাৎ একটা গরু এর চারপাশে ঘুরতো আর আস্তে আস্তে তেল উৎপাদিত হতো বা তেল বের হতো। আর এখন সেখানে ইঞ্জিন প্রতিষ্ঠিত হওয়াতে তাতে গরুর স্পিড সারাক্ষণ সমান থাকে না, কিন্তু ইঞ্জিনের স্পিড সারাক্ষণ একই থাকে এবং একটা গরু সারাক্ষণ এই যে ঘানি টানতে পারে না, সেক্ষেত্রে মেশিন কিন্তু সারাক্ষণই পারে। তো বোঝা যাচ্ছে এই যে কারিগরি উপাদান গতানুগতিক এবং ম্যানুয়াল উৎপাদন পদ্ধতির চাইতে আধুনিক উন্নত কলা কৌশল যন্ত্রপাতি প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করে। এখন একটি প্রতিষ্ঠানের যদি ম্যানুয়াল বা গতানুগতিক বা প্রাচীন পদ্ধতিতে উৎপাদন করে তার উৎপাদন ক্ষমতা কম হবে, এবং পক্ষান্তরে আরেকটি প্রতিষ্ঠান যদি উন্নত মানের আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি নির্ভর উৎপাদন ব্যবস্থা চালু করে তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। তার উৎপাদন ক্ষমতা হ্রাস বৃদ্ধিতে কারিগরি উপাদান একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। তারপর হলো কারখানা বিন্যাস। কারখানা বিন্যাস এটাকে লেআউট অফ ফ্যাক্টরিজ বলা হয়। অর্থাৎ তুমি খেয়াল করো, একটি প্রতিষ্ঠানের কারখানার কোন বিভাগটি কোথায় থাকবে, এই যে বিন্যাসটা অবস্থানটা সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোন বিভাগ, একটা প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ থাকে, বিক্রয় বিভাগ থাকে, মার্কেটিং বিভাগ থাকে, হিসাব বিভাগ থাকে। এবং কারখানার যে যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত যে টেকনোলজিক্যাল ব্যাপারগুলো আছে সবগুলো যদি যথাযথভাবে আধুনিক উপায়ে যদি স্থাপন করা যায় তাহলে উৎপাদনের সময় কম প্রয়োজন হয়। ফলে কারখানার উন্নত ও আধুনিক বিন্যাস বা লেআউটের ফলে উৎপাদন ক্ষমতা একটি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়। এখন আমি যদি তোমাদের বোঝার জন্য বলি, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি প্রথমে কাঁচামালগুলো এনে রাখলো, সেটা যদি কাঁচামাল এবং কারখানা দুটো যদি পাশাপাশি হয় তাহলে কাঁচামাল যেখানে রাখা হয় সেখান থেকে উৎপাদনকারী যে যন্ত্রপাতির কাছাকাছি হলে কাঁচামাল যন্ত্রে আসা পর্যন্ত এই যে সময়টা সেটা কমে আসে। ফলশ্রুতিতে একটা নির্দিষ্ট সময়ে ঘন্টা প্রতি উৎপাদন এর একক বেড়ে যায়। ফলে কারখানার বিন্যাস, কারখানার ইন্টারনাল যে লেআউটটা, অবস্থানটা, যন্ত্রপাতি, আসবাবপত্র, অফিস সকল যদি যথাযথভাবে আধুনিক ও উন্নত উপায়ে যদি স্থাপন করা সম্ভব হয় তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। আর এটা যদি আধুনিক উপায়ে না করে, ব্যাপক চিন্তা ভাবনা না করে যদি কারখানার বিন্যাস করা হয়, অর্থাৎ কারখানার কোন যন্ত্রপাতিটা কোথায় স্থাপন করা হবে সেগুলো যদি এলোমেলো থাকে এবং গুছানো না থাকে তাহলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। এবং পক্ষান্তরে সেগুলো যদি গুছানো, উন্নত আকারে, সমৃদ্ধ আকারে যদি স্থাপন করা সম্ভব হয় সকল কারখানার যন্ত্রপাতি, তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। এরপরে হলো অভ্যন্তরীণ উপাদান। অভ্যন্তরীণ একটা বিষয় খেয়াল করো, একটি প্রতিষ্ঠানের উৎপাদনের যাবতীয় উপকরণ থাকা সত্ত্বেও যদি এর ভিতরে যদি যন্ত্রপাতি বলো অথবা মানুষ বলো, মানবীয় এবং অমানবীয় উপাদানগুলো কোনো একটা যদি ঘাটতি থেকে থাকে তাহলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ দেখো, যন্ত্রপাতি সব ঠিক আছে, মূলধন ঠিক আছে, কাঁচামাল ঠিক আছে, কিন্তু যে কর্মচারী শ্রমিক রয়েছে তাদের মধ্যে যদি উত্তম সম্পর্ক, অভ্যন্তরীণ সম্পর্ক যদি সৌহার্দ্যপূর্ণ না হয় সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি বা ক্ষমতা হ্রাস পাবে, বৃদ্ধি না হয়। অর্থাৎ অভ্যন্তরীণ সকল বিষয়, উৎপাদনের সাথে জড়িত সকল বিষয় বলে যদি সুন্দরভাবে যদি গুছানো অবস্থা থাকে তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। আর অন্যদিকে যদি উৎপাদন সংক্রান্ত সকল বিষয়াবলী গুছানো
এবং পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বিন্যাস, মূলধন কাঠামো, সকল উৎপাদনের সকল অভ্যন্তরীণ সকল বিষয় যদি ইতিবাচক থাকে তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। এরপরে 9 নম্বর হলো বাহ্যিক উপাদান। বাহ্যিক উপাদানের কথা বললে যেটার উপর আসলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ না বাইরে, যেটার উপর ইচ্ছা করলে প্রতিষ্ঠানের মালিক সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। এখন ধরো যদি আমি তোমাকে বোঝার জন্য বলি একটা ইট ভাটা, ইট ভাটায় যে এখন শীতকাল, ইট ভাটাতে ইট তৈরি হয়। এখন তার মাটির কাঁচামাল র মেটেরিয়াল ঠিক আছে, তার র মেটেরিয়াল ঠিক আছে, তার শ্রমিক ঠিক আছে, তার মূলধন ঠিক আছে, পরিবহন ব্যবস্থা ঠিক আছে, সকল কিছু ঠিক আছে, কিন্তু বাহ্যিক একটা উপাদান হলো বৃষ্টি। দেখা গেল যে হঠাৎ টানা 5 দিন 10 দিন বৃষ্টি হলো, তাহলে ইট উৎপাদনের ক্ষমতা ওই প্রতিষ্ঠানের হ্রাস পাবে। কি কারণে? অভ্যন্তরীণ সকল কর্মচারী, কর্মকর্তা, মালিক, তারপরে তোমার কাঁচামাল সব ঠিক আছে, কিন্তু বাহ্যিক যে উপাদানটি সেটি হলো বৃষ্টি বা আবহাওয়াজনিত কারণে দেখা গেল যে কি ওই 10 দিন উৎপাদন করা সম্ভব হলো না। অথবা ইট বাহিরে পড়ে আসছে, যেগুলো পড়েছিল ওগুলো আরো বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল। ফলশ্রুতিতে এই সিজনে ওই উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। তাহলে অভ্যন্তরীণ উপাদান হলো প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়াবলী, যেগুলো সুন্দর সুষ্ঠুভাবে থাকলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। আর বাহ্যিক উপাদান হলো যেটা প্রতিষ্ঠানের ভিতরের কোনো বিষয় নয়, এর বাহিরের বিষয়, বাহিরের কোনো কিছু কারণে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। এই যে বললাম অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ন্যাচারাল ক্যালামিটি, যে কোনো কিছু হতে পারে যেটার উপর প্রতিষ্ঠানের মালিকের কোনো নিয়ন্ত্রণ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, সেগুলো বাহ্যিক উপাদান যা উৎপাদন ক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হলো বাজার অবস্থা। বাজার অবস্থা মানে কি? বাজার হচ্ছে একটি প্রতিষ্ঠানে উৎপাদন করলেই হলো না, উৎপাদন বিভাগ ব্যাপক উৎপাদন করলো, কিন্তু দেখা গেল যে কি পণ্যটির বাজারে খুব বেশি বিক্রি নেই, সেক্ষেত্রে দেখা গেল যে কি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল বিষয়াবলী সুষ্ঠু বা ইতিবাচক উপায় বিদ্যমান থাকা সত্ত্বেও বাজারের গ্রাহকের ক্রেতা সন্তুষ্টি, গ্রাহকের আর্থিক অবস্থা অথবা পণ্যের ক্রেতা ভ্যালু তৈরি না হওয়াতে উৎপাদনের উপর প্রভাব বিস্তার করে থাকে। অর্থাৎ আমি যদি আরো গুছিয়ে বলি তোমাদেরকে, সেটা হলো যে একটি প্রতিষ্ঠানের উৎপাদনের সকল উপাদান ইতিবাচক উপায়ে বিদ্যমান থাকা সত্ত্বেও বাজারের ক্রেতাদের পণ্যটি বিমুখ হওয়া কারণে উৎপাদন বেশি করলে পরে বা অবিকৃত থেকে যাবে, অবিকৃত থেকে গেলে মুনাফা হ্রাস পাবে, ফলশ্রুতিতে উৎপাদন হ্রাস করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। তাহলে বোঝা গেল প্রতিষ্ঠানের বাজার অবস্থা অথবা বাজার যদি ভালো হয় তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, বাজার যদি খারাপ হয় তাহলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। এরপরে হলো রাষ্ট্রীয় আইন কানুন। আইন কানুন, রাষ্ট্রীয় আইন কানুন হলো, দেখো একটি প্রতিষ্ঠান তার অভ্যন্তরীণ সকল কিছু ঠিক আছে, কিন্তু রাষ্ট্র যদি তার উৎপাদন বৃদ্ধির জন্য কোনো একটি বিশেষ শিল্পকে, বিশেষ শাখাকে যদি রাষ্ট্রীয় আইন দ্বারা অথবা কর রেয়াত দিয়ে অথবা প্রণোদনা দিয়ে যদি উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা পালন করে, তাতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। আর রাষ্ট্রীয় আইন কানুনের দ্বারা যদি কোনো একটি শিল্প, কোনো একটি শাখার যদি উৎপাদন যদি রাষ্ট্র যদি না করতে ইচ্ছুক হয়, আইন কানুন দ্বারা যদি রহিত করে, তখন উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ দেশের আইন কানুন পরোক্ষভাবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি অথবা উৎপাদন ক্ষমতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্র যদি ইতিবাচক উপায়ে শিল্পকে, শাখাকে, উৎপাদনকে প্রণোদিত করে, উৎপাদন বৃদ্ধির যদি ব্যবস্থা গ্রহণ করে, তাকে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। আর রাষ্ট্র আইন দ্বারা যদি নিবৃত করে, উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। এবং সর্বশেষ যেটা হলো সেটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক পরিস্থিতি অর্থাৎ একটি দেশের রাজনৈতিক স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ দেশে যদি রাজনৈতিক সহিংসতা, হরতাল, রাহাজানি, ধর্মঘট এগুলো যদি না থাকে, তাহলে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়,
বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি, বিদেশিরা বেশি বেশি বিনিয়োগ করবে, দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, ফলশ্রুতিতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু এই রাজনৈতিক পরিস্থিতি যদি চরম রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল, ধর্মঘট, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিকভাবে যদি সহিংসতা লেগেই থাকে, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে আকৃষ্ট হন না। দেশি বিনিয়োগকারী যারা, তারাও বিনিয়োগে খুব একটা উৎসাহ বোধ করে না। ফলশ্রুতিতে রাজনৈতিক স্থিতিশীলতা অথবা রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি দেশের উৎপাদন ক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ পরোক্ষ ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় ছাত্ররা, আমরা আজকে কোনো ব্যক্তি, কোনো বিভাগ, কোনো প্রতিষ্ঠানের উৎপাদনের সর্বোচ্চ সামর্থ্য বা হার বা ক্ষমতা নিয়ে আলোচনা করেছি। এর প্রথম উৎপাদন ক্ষমতা কি হিসাবে জেনেছি? উৎপাদন ক্ষমতা হ্রাস বা বৃদ্ধিতে অথবা উৎপাদন ক্ষমতা বেশি বা কম হওয়া নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয়াবলী বিবেচ্য বিষয় অথবা কি কি বিষয়াবলী গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি মনোযোগ দিয়ে শুনলে এবং পাশাপাশি বইয়ে দু একটি সংজ্ঞা এবং দুটি উদ্দীপক দেখলে, সলিউশন করলে ভালোভাবে বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। কয় মিনিট আছে?